বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। প্রথমে ইন্স্যুরেন্স নিয়ে দেখেন, আমি ইন্স্যুরেন্স নিয়ে আছি, আমি নিজে ইন্স্যুরেন্স নিয়ে আছি। আমি যারা অনেক দিন থেকে ইন্স্যুরেন্স নিয়ে বসে আছে আমার অ্যানালিসিসের জন্য, আমার গ্রুপে, আমার চার্টে যাদেরকে আমি আশ্বাস দিচ্ছি, আরও আগে থেকে বলছি উঠবে ইন্স্যুরেন্স, আমি তাদের সাথে আছি, তাদের জন্যও আছি, আমি আমার জন্য আছি। আমি এখন আবার আছি ইউটিউবে আমার সাবস্ক্রাইবারদের জন্য, আমার ফলোয়ারদের জন্য। এটা সম্পূর্ণভাবে একটা টেকনিক্যাল বেস সিদ্ধান্ত, এর বাইরে অন্য কিছু না। 100% টেকনিক্যাল অ্যানালিসিস বেস সিদ্ধান্ত। আপনারা এই জন্যই মিল পাচ্ছেন, ওকে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো আগাচ্ছে। তাহলে কি হলো, বাজার টেকনিক্যাল অ্যানালিসিস মেনে চলে। আমি তো টেকনিক্যাল অ্যানালিসিস বেসড মানুষ। আমি কি অন্য কথা বলতে পারবো? আমি বেসিক্যালি একজন ব্যাংকার। তা আমি এগুলো করি, এগুলো আমার শখ, এগুলো আমার পেশা না, নেশা, হবি, যাই বলেন। শেখার ইচ্ছা, শেখানোর ইচ্ছা, শেয়ার করার ইচ্ছা, উপকার করার ইচ্ছা। একদম সত্যি কথা বললে এইটাই। আপনারা বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি ইন্স্যুরেন্সে যে কোনো একজনকে 10 কোটি টাকার উপরে প্রফিট করাই আসছি 20-21 মুভমেন্টে। তাই ইন্স্যুরেন্স কোন শেয়ারটা কত গেছিলো আমি এখন আপনাদেরকে বলে দিতে পারবো আগের মুভমেন্টে। তো এই কথাটা কেন বললাম ইন্স্যুরেন্সের ব্যাপারে আমার একটা দখল আছে, আমার একটা ধারণা আছে। যারা ইন্স্যুরেন্সের সম্পর্কে নেগেটিভ ছড়ায়, বেশিরভাগ অ্যাডমিন, আপনাদেরকে আমি বলে রাখি, তারা হচ্ছে ইন্স্যুরেন্সে বড় রকমের ধরা খাওয়া। এই জন্য ভয় আর ইন্স্যুরেন্সে যায় না, ইন্স্যুরেন্স নেয় না, ইন্স্যুরেন্স নিতে বলে না, ইন্স্যুরেন্স সম্পর্কে নেগেটিভিটি ছড়ায়। আপনার বিষয়টা একদম নিশ্চিত থাকেন, এটাই মূল কারণ। আমার বন্ধু বান্ধব সবাই ইন্স্যুরেন্স হোল্ড করে আছে আমার পরামর্শে, এবং আলহামদুলিল্লাহ এভরিবডি ইজ গেইনিং। হ্যাঁ, আজকেও আমার এক বন্ধুর প্রগতি ইন্স্যুরেন্স হল্টেড হয়েছে। তো এই ব্যাপারটা হলো এমন, এর বাইরে অন্য কিছু না। আশা করি বুঝতে পেরেছেন। এর বাইরে অন্য কিছু না, সম্পূর্ণ টেকনিক্যাল কারণে। আর ইন্স্যুরেন্সের ব্যাপারটা যারা বুঝে না তারা বুঝে না। আমি আরেকবার একটু শেয়ার করি। ইন্স্যুরেন্স হচ্ছে ফিনান্সিয়াল সেক্টরের সবচেয়ে নির্ভরযোগ্য সেক্টর। এখানে হয়েছে কি, ইন্স্যুরেন্স যখন বামে মারে, তো বামে হল্ট মারে। আপনারা এগুলো দেখেন নাই, আমরা এগুলো দেখে আসছি, আমরা এগুলা মার খেয়েও আসছি। ব্যাপারটা বুঝেন নাই? ইন্স্যুরেন্স লো পেড যখন উঠে 2-3 টাকা উঠে, কমলে 2-3 টাকা কমে, প্যানিক সৃষ্টি করে মাল নিয়ে ফেলে, শেয়ার নিয়ে ফেলে। এই ব্যাপারগুলো আসে, এই জন্য ওরা ভয় পায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওরা অতীতে বড় রকমের ধরা খাওয়া, এই জন্য সালাম দিয়ে দিয়েছে ইন্স্যুরেন্সের কাছে যাবে না। আপনারা লিখে রাখেন এই বিষয়টা। আর ইন্স্যুরেন্স সেক্টর হচ্ছে ফিনান্সিয়াল সেক্টরের সবচেয়ে ভালো সেক্টর। যে ফিনান্সিয়াল সেক্টর ইনভেস্ট করে না, রিস্ক নাই, রিস্ক কম। ব্যাংক বিনিয়োগ করে, ফিন্যান্স বিনিয়োগ করে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইনকাম করে, ইন্স্যুরেন্সের সারপ্লাস থাকে, তারা সেইটা ব্যাংকে রাখে, ডিপোজিট রাখে। ইন্স্যুরেন্স তার সারপ্লাস টাকা দিয়ে ব্যবসা করে, শেয়ারে খাটায়। ইন্স্যুরেন্স হচ্ছে লেস রিস্কি সেক্টর ফ্রম ফিনান্সিয়াল সেক্টর। এগুলো অনেকে বুঝে না। ইন্স্যুরেন্সের শেয়ার অতীতে একসময় 1200-1400 টাকা ছিল। যাই হোক, ওগুলো এখন আর না বলি। 1200-1400 টাকা মানে 140 টাকা, 120 টাকা, এরকম আর কি। আপনারা শুনলে আশ্চর্য হবেন, একসময় এই ফেডারেল ইন্স্যুরেন্স 100 টাকা ছিল। ফেডারেল ইন্স্যুরেন্সও আপনারা একদিন 100 টাকা দেখবেন, আশা করি একদিন, কোনো না কোনো দিন। সেটা আমি বলতে পারতেছি না কখন। আসেন এখন আপনাদের রিকোয়েস্টে বারবার একটা জিনিসের অ্যানালিসিস চাচ্ছে একটা আইটেমে, সেটা হচ্ছে রূপালী ইন্স্যুরেন্স। তো রূপালী ইন্স্যুরেন্স উঠবে কীভাবে? রূপালী ইন্স্যুরেন্স তো কারেকশানে আছে, আমি বলছি। রূপালী ইন্স্যুরেন্স সাইডওয়ে এইটা মূলত রূপালী ইন্স্যুরেন্স কনসলিডেশনে আছে।
এটা এটা টাইম কারেকশন না, এটা বেসিক্যালি রূপালী ইন্স্যুরেন্সের এটা হচ্ছে কনসলিডেশন। তো রূপালী ইন্স্যুরেন্স চেষ্টা করতেছে শেষ করে আসতে, শেষ করে আসবে আরও এ সপ্তাহ পরে, হয়তো আগামী সপ্তাহ থেকে, না হলেও আগামী সপ্তাহের মাঝখান দিকে, রবি সোম মঙ্গল বুধবারের দিক থেকে হয়তো আস্তে আস্তে উঠে আসার চেষ্টা করবে। উঠে আসার জন্যই দেরি করতেছে, উঠে আসার জন্যই টাইম নিচ্ছে, উঠে আসার জন্যই কারেকশান কী জন্য হয়? কারেকশান হয় ভালোর জন্য, কারেকশান হয় উঠে আসার জন্য। তো ওর কারেকশান শেষ হয় নাই, কারেকশান শেষ করতে পারে নাই। এক এক শেয়ার এক এক প্যাটার্নে এক এক পজিশন থেকে উঠে, এক এক প্যাটার্ন থেকে উঠে, এক একভাবে উঠে। এক এক শেয়ার ইন্ডিকেটরগুলোকে ওঠার সময় এক এক রকম পর্যায়ে নিয়ে যায়। যে শেয়ার যেভাবে ইন্ডিকেটর অসিলেটরগুলোকে নিয়ে যায়, তাকে সেভাবে তাকে ফেস করে উঠায় আনতে হয়। এগুলো এক ধরনের পরিণাম ভোগ করার মতো। হ্যাঁ, রূপালী যে 27 টাকা গেছে, এই যে 20 টাকা থেকে, ওইটার পিছনে যে যে এক্সাশন ঘটছে, এই শেয়ারগুলোর মধ্যে ইন্ডিকেটরের মধ্যে যে পরিবর্তন আসছে, যে চেঞ্জ আসছে, সেটা তো সাথে সাথে ওকে হবে না। এই জন্য রূপালী টাইম কারেকশানে আসে। রূপালীর আলটিমেটলি সব কিছু প্রায় ভালো আসে। এই যে গ্রিন ক্লাউড, ফিউচার ক্লাউড, গ্রিন, এগুলো সব ঠিক আছে। রূপালীও উঠে আসবে, রূপালীও উঠে আসতেছে, তবে তার টাইম কারেকশানটা শেষ হতে হবে। তার টাইম কারেকশানটা শেষ হতে আর কতদিন লাগবে? সর্বোচ্চ ধরলাম আমি 1 সপ্তাহ, হ্যাঁ একটু বাড়াই ধরলাম। আগামী সপ্তাহে শেষ নাগাদ, মানে বুধ বৃহস্পতিবারে, অথবা মানে এই সপ্তাহটার পরে অথবা আগামী সপ্তাহে রূপালী আবার প্রাইস গেইন করা শুরু করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে বিশেষ বলার নাই, রূপালী বাই সিগনালে আছে, বুলিশ আছে, আপিস আছে, আপট্রেন্ড আছে, এই সব কিছু ঠিক আছে। কিন্তু দেখেন এমএসিডিতে ডাইভারজেন্স, হ্যাঁ এখন এমএসিডির ডাইভারজেন্স থাকলেও এটা হিস্টোগ্রামে দেখা যাচ্ছে নেগেটিভ কনভার্জেন্স, এটাও একটা ভালো দিক। তো এটা ওকে হয়ে যাবে। আগামী সপ্তাহ পর্যন্ত আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে রূপালী ভালো করার জন্য। আর ভালোটা করতে সে আগামী সপ্তাহ পুরোটাও নিতে পারে, তারপরে অথবা আগামী সপ্তাহের শেষের দিকেও ভালো করা শুরু করতে পারে। এই যে দেখেন রূপালী আমার অ্যানালিসিসকে ওকে করছে কিনা দেখেন আপনারা, এই বি পয়েন্টকে কনফার্ম করছে। তো এই জন্য ও কারেকশানে গেছে, ও তো কম উঠে নাই, এ প্রায় এই 18 টাকা লেভেল থেকে গেছে 30 টাকা। এবার কত পার্সেন্ট হিসাব করেন? এটা উঠার পরে তো ও কারেকশানে যাইতে হবে, ওকে টাইম দিতে হবে। এই জন্য ও কারেকশানে। এই যে দেখেন বি পয়েন্ট, আমার অ্যানালিসিস দেখে নেবেন যে বি পয়েন্ট আছে কি না। এই বি পয়েন্টে মিট করছে, তার মানে অ্যানালিসিসকে ওকে করছে, ওকে করে সে এখন সাইডওয়ে। মূলত এটা কনসলিডেশনের কারণে, এটা টাইম কারেকশান এর কারণে, কিন্তু এইটাই যে না, টাইম কারেকশানের কারণে এটা মূলত কনসলিডেশন হচ্ছে। এই কনসলিডেশন শেষে রূপালী উঠে আসবে, এবং উঠে আসলে কত যাবে দেখেন, এখানে 38 যাওয়ার সুযোগ আছে, বা 38 যাবে মনে হচ্ছে, কমপক্ষে 38 বা 40 যাওয়ার সুযোগ আছে রূপালীর পক্ষে এই কারেকশান শেষ হওয়ার পরে। আশা করি বুঝতে পেরেছেন। রূপালীর জন্য 2-3 জনে দেখলাম যে রিকোয়েস্ট করতেছে, তো এটা তো তাহলে দিতে হয়, এই জন্য দিচ্ছি আর কি। এখন আমি একটু দেখি 38 না, রূপালী আসলে 40, হ্যাঁ রূপালীর 40 পর্যন্ত টার্গেট আছে। এই রূপালীর 40 পর্যন্ত টার্গেট আছে। এর মধ্যে আরেকটা রেজিস্ট্যান্স থাকবে, ওইটাকে আপনারা ফলো করবেন, ওইটাকেও কনসিডারেশনে রাখবেন। মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে এই 36 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে রূপালীর, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ভাইটাল, এটা ফিবোনাসি। আর ওইটা হলো ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে। তো সিহর্স প্যাটার্নের একটা টার্গেট মিট করছে, দেখতে পাচ্ছেন বি। এই টার্গেট মিট করাতে তো সে কারেকশানে, এটা তো হবেই, কারণ এই টার্গেট মিট করতে সে একটা নির্দিষ্ট পরিমাণে এক্সাস্টেড হয়েছে, তার ইন্ডিকেটর ওসরিগুলো উল্টাপাল্টা করে ফেলছে, যে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এই জন্য তো সেটা থেকে সে ফিরে আসতে তাকে একটু সময় লাগতেছে। এই সময়টা বেশিক্ষণের না, বেশি দিনের না, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আর বেশি আলোচনা নাই। একটা জিনিস দেখাই দিই, রূপালী কিন্তু 40ও চলে যাবে একটা সময়ে। এটা কিন্তু ওর একটা প্রয়োজনীয় টার্গেট, বা ইম্পর্টেন্ট আর কি, বা মাস্ট গোয়িং টার্গেট এই রূপালীর। এটা দ্বারা সে কী করবে? সে একটা রাউন্ডিং বটমকেও কনফার্ম করবে রূপালী।
তো রাউন্ডিং বটমকে কনফার্ম করা মানে অনেকটা কনফার্ম একটা টার্গেট। এই তো এই কখন যাবে, বেশি সময় নেবে না যেতে। রূপালী 40 যেতে আমরা একটু চেষ্টা করি, কখন যেতে পারে একটু বলার। এই যে সেপ্টেম্বরের শেষ নাগাদ রূপালী 40 যাবে আশা করি ইনশাল্লাহ, সেপ্টেম্বরের শেষ নাগাদ। হ্যাঁ, রূপালী 40 যাবে আশা করি। এর আগে হইতে পারে, এর মধ্যে হইতে পারে, এই আর কি। এ হলো রূপালী ইন্স্যুরেন্সের আপডেটেড টেকনিক্যাল অ্যানালাইসিস। যারা চাইছেন এবং যারা চাইবেন, যারা নিতে চান তাদের জন্য দিয়ে রাখলাম। আর এক সপ্তাহ হয়তো কারেকশান বা স্লো থাকতে পারে, বা সপ্তাহ শেষ থেকে মুভমেন্ট শুরু করতে পারে। আর নইলে আগামী মাস থেকে, মানে নেক্সট সপ্তাহ থেকে রূপালী উঠা শুরু করবে আশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।